হ্যালো এভরিওয়ান। তোমাদের প্রত্যেককে স্বাগত আজকের এই সেশনে। আজকের এই সেশনটা আমরা মূলত রেখেছি একটা বিশেষ আ উদ্দেশ্যে। উদ্দেশ্যটা হলো যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট যারা প্রিপারেশনটা নিচ্ছ রেলওয়েকে কেন্দ্র করে, তাদের জানা উচিত যে তাদের ডিরেকশনটা বা প্রিপারেশনের লাইন আপটা ঠিক আছে কিনা। তো অনেকেই প্রিপারেশন পর্বে এই জায়গা থেকে বিচ্যুত হওয়ার কারণে তাদের মেইন প্রিপারেশনটা আল্টিমেটলি হয়ে ওঠে না। তারা মনে করে যে আল্টিমেটলি তাদের প্রিপারেশন ভালো হচ্ছে, বাট তারা মানে যে প্রিপারেশন যেভাবে যাওয়া উচিত সেখান থেকে আসলে ডাইভার্ট হতে শুরু করে। সম্পূর্ণভাবে এই সেশনের উদ্দেশ্য থাকবে তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার যে ম্যাথামেটিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে কিভাবে আমাদের প্রিপেয়ার করা উচিত নিজেদেরকে, এবং এই যে সময়টা আমাদের কাছে হাতে আসে যদি আমি ধরে নেই মোটামুটি আমাদের কাছে ২-৩ মাস ৪ মাস আছে। তো তার মধ্যে বেস্ট পসিবল ওয়ে কি হওয়া উচিত যাতে আমরা একটা বেস্ট স্কোর এখান থেকে তুলতে পারি ম্যাথের পয়েন্ট অফ ভিউ থেকে। কারণ আমরা প্রত্যেকেই জানি ৩০ নাম্বার আমাদের আছে ম্যাথের পয়েন্ট অফ ভিউ থেকে, এবং আ ৩৫ নাম্বার আছে টিয়ার 2 তে। আমাদের টিয়ার 1 এ যদি আমরা বলি যেটাকে বিভিন্ন নামে ডাকা হতে পারে। বাট ১ম যে পরীক্ষাটা তোমরা দেবে সেই পরীক্ষায় তোমাদের ৩০ মার্কস পড়বে ম্যাথের, এবং তোমাদের সেকেন্ডে ৩৫ মার্কস রয়েছে। তো আমাদের যদি ডিভিশনও আমরা একটুখানি কেয়ারফুল লক্ষ্য করার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো ১ম যে পরীক্ষাটা আছে আমাদের ১০০ নাম্বারের পরীক্ষা, আমরা প্রত্যেকেই জানি কমবেশি। সো ১০০ নাম্বারের যে পরীক্ষাটা আছে, ১০০ নাম্বারের পরীক্ষাটা আমাদের ৩ টে সেগমেন্টে বিভক্ত। যদি আমরা এটাকে ফার্স্ট যে টিয়ার 1 যদি বলি আমরা এটাকে, বা সিবিটি 1 যাই বলো না কেন। সো সেক্ষেত্রে আমরা দেখব এটার ডিভিশন হচ্ছে ৩০, ৩০ আর হচ্ছে ৬০ হয়ে গেল ৪০। তো এখানে ৩০ যেমন আমাদের ম্যাথ থেকে পড়ে, ৩০ রিজনিং থেকে পড়ে। রিজনিং তোমাদের রেসপেক্টেড স্যার বলবেন। আর এখানে ৩০ নাম্বার যেটা পড়ে ম্যাথ থেকে সেটা আমি তোমাদেরকে এখানে বলছি। ঠিক আছে? এবং তোমরা যদি টিয়ার 2 তে দেখো সেখানে ১২০ মার্কস আছে। সো ১২০ মার্কসের মধ্যে ডিভিশন হচ্ছে ৩৫, ৩৫, ৭০ হয়ে গেল ৭০, আর ৫ হচ্ছে তোমার, তার মানে হচ্ছে তোমার ৭০ হয়ে গেল। আর এখানে ৫০। সো এই হচ্ছে তোমাদের ডিভিশন, তাই না? ৭০ আর ৫০ তোমাদের ১২০। তো এখানেও টাইম হচ্ছে ৯০ মিনিট, মানে ১.৫ ঘন্টা টাইম। এখানেও ৯০ মিনিট মানে ১.৫ ঘন্টা টাইম। টাইমটা কিন্তু আমাদের সেম থাকছে। তো হিসেব অনুযায়ী আমাদের যে প্রিপারেশনটা হওয়া উচিত যাতে আমরা দুটো টিয়ারকে সমান অ্যাকুরেসি নিয়ে কভার করতে পারি। কিন্তু প্রিপারেশন পর্বে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। অনেক সময় আমরা দিকভ্রষ্ট হয়ে যাই, স্যার কি করব আর কি করব না, যাতে আমরা ফুল প্রিপারেশনটা সঠিক ওয়েতে নিতে পারি। আর তার জন্যই আমাদের এই সেশন। সো এই যে আমাদের কাছে ধরে নেই যদি আমি ৩০ নাম্বার আর এখানে ৩৫ নাম্বার আছে, এখানে মেক্সিমাম স্কোর আমরা কিভাবে করতে পারি? তাই জন্য আমরা হেডিং দিয়েছি হাউ টু ক্র্যাক ম্যাথমেটিক্স। সো এক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের একটু এনালিসিস করতে হবে। এনালিসিস করার জন্য যদি আমরা আমাদের হাতে যে পেপারগুলো রয়েছে সেইগুলোই আমাদের রেলওয়েকে এনালিসিস করার একটা ধরন হতে পারে। যেহেতু এটা একটা ওকেশনাল এক্সাম, বলতে পারো এটা রেগুলার এক্সাম নয়। আ বর্তমানে এটা, ভবিষ্যতে এটা রেগুলার এক্সাম হয়তো হয়ে যাবে। কিন্তু বর্তমানের পয়েন্ট অফ ভিউ থেকে দাঁড়িয়ে আমাদের কাছে যেটুকু রেফারেন্স আছে সেটুকুর পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা দেখি, তো ২০২২ এর যে স্টেজ 2 টা কন্ডাক্ট করা হয়েছিল, ২০১৯ এর যে এনটিপিসির পরীক্ষা, এবং ২০২২ এ রেলওয়ে গ্রুপ ডির যে এক্সামটা হয়েছিল, যেটা ১৯ এরই পরীক্ষা ২০২২ এ কন্ডাক্ট করা হয়েছিল। এবং আ মানে যেটা হচ্ছে আমাদের এনটিপিসি টিয়ার 2 তে টোটাল ১৫ খানা পেপার সেট হয়েছিল, এবং প্রত্যেক পেপারে আমরা জানি ৩৫ টা করে প্রশ্ন, মানে ৫২৫ টা প্রশ্ন আমাদের ম্যাথমেটিক্সে হাতে আছে আমার কাছে এই মুহূর্তে। বা তোমাদের কাছেও থাকা উচিত। না থাকলে আমি কি করতে হবে সেটা বলছি। আচ্ছা, এবার যদি বলি আরআরবি গ্রুপ ডি তে আমাদের ২০১৯ সালে যে পরীক্ষাটা তার ২০২২ সালে কন্ডাক্ট হয়, এবং আমরা যদি দেখি ৯৯ টা আমাদের কাছে কোয়েশ্চেন পেপার রয়েছে। একেকটা শিফটের কোয়েশ্চেন পেপারকে একেকটা ধরছি আমি। ৯৯ টা আমার কাছে আছে। তাহলে প্রত্যেকটা শিফটে যদি ২৫ খানা করে যেহেতু ওখানে প্রশ্ন আসে, তো সেক্ষেত্রে আমরা 2475 আমাদের কাছে ২৪৭৫ খানা প্রশ্ন আছে। এবং আমরা যদি দেখি আরআরবি এনটিপিসি স্টেজ 1 যেটা কন্ডাক্ট করা হয়েছিল ২০২০-২১ এ কন্ডাক্ট করা হয়েছিল। সেখানে ১৩৩ টা যদি আমাদের কাছে পেপার থাকে, মানে সেট থাকে আমাদের কাছে। সেখানে প্রত্যেকটায় ৩০ টা করে কোয়েশ্চেন, মানে এখানে প্রায় ৪,০০০ কোয়েশ্চেন, ৩,৯৯০ খানা কোয়েশ্চেন আমাদের কাছে আছে। আরপিএফ কনস্টেবল আমাদের জানি খুব মানে পরীক্ষা বড়সড় করে হয়। এবারেও প্রায় ১৫,০০,০০০ পরীক্ষার্থী ফর্ম ভরেছে। তো মানে আলাদাই একটা কম্পিটিশন এখানেও হয়। এটা একটা বড় পরীক্ষা হিসেবেই, সিট কম থাকলেও বড় পরীক্ষা হিসেবে গণ্য হয়ে যায়। তো আরপিএফ, এসআইও সেরকমই একটা ব্যাপার। তো এক্ষেত্রে যদি আমি দেখি মোটামুটি ২৩ টা ১৭ টা এখানে যে কোয়েশ্চেন এর ডিভিশন আছে সেক্ষেত্রে ৩৫ টা করে কোয়েশ্চেন যেহেতু থাকে, তো সেক্ষেত্রেও একটা ভালো সংখ্যক কোয়েশ্চেন এখানেও আমরা পেয়ে যাই।
এছাড়া হাতে আছে জেইইর পেপার আমাদের 2018 যেটা 19 কন্ডাক্ট করা 38 টা পেপার আমাদের কাছে আছে। প্রত্যেক পেপারে আমরা কিন্তু এখানে 30 টা করে নিতে পারি। তো সেখানে আমাদের ১১৪০ খানা কোয়েশ্চেন হবে এবং এএলপিতে আমরা জানি এএলপির পরীক্ষা এখন বর্তমানে হচ্ছে ২৫ তারিখ থেকে স্টার্ট হয়েছে তোমরা জানো। তো সেক্ষেত্রে এএলপির পরীক্ষাও আমাদের ১৮ টা সেট প্রত্যেকটা ৪০ টা করে কোয়েশ্চেন এখানে আমাদের হাতে আছে এবং প্যারামেডিক্যালেরও কিছু কোয়েশ্চেন আছে এএলপি যেটা আছে স্টেজ 1 এর কোয়েশ্চেন আছে, স্টেজ 2 এর কোয়েশ্চেন আছে এবং ২০১৮ তে গ্রুপ ডির এবং এনটিপিসি ২০১৫ তে এবং ২০১৫ স্টেজ 1 স্টেজ 2 দুটোর প্রশ্ন আছে। কারণ তো ৫ বছর অন্তরের কেস হয়ে গিয়েছিল। বর্তমানে সেটা আস্তে, আস্তে যে জিনিসটা আমরা রেলওয়ে মিনিস্ট্রির বক্তব্য শুনেছি তো রেগুলার হয়ে যাবে পরীক্ষাটা। তো পরবর্তীকালে ব্যাপারটা আলাদা। তো এতগুলো প্রশ্ন মানে আমরা হিসাব করে দেখলাম মোটামুটি তোমাদের কাছে ১৬,৭০৬ খানা স্যাম্পল কোয়েশ্চেন আছে। যার উপর বেস করে আমরা একটা ডিসিশন নিতে পারি যে আল্টিমেটলি কি লেভেল আমাদের রেলওয়ে নিচ্ছে বা রেলওয়ের প্রিপারেশনটা আমাদের কি ওয়েতে নেওয়া উচিত বা এতগুলো প্রশ্নের উপরে আমরা এইটুকু অন্তত কনক্লুড করতে পারি যে আমাদেরকে কোন চ্যাপ্টারের উপরে বেশি এমফাসাইজ করতে হবে, কোন চ্যাপ্টারের উপরে একটু কম করলে হবে। আর কতটা করলে আমরা ম্যাক্সিমাম স্কোরটা তুলে নিয়ে আসতে পারি, রাইট? তো সেটা একটা বড় হিন্টস কিন্তু এখান থেকে পাওয়া যেতে পারে কারণ স্যাম্পল সাইজ আমাদের কাছে অনেক বড়। তো সেক্ষেত্রে যখন আমরা দেখব যেহেতু আমাদের কাছে সিবিটি এক্সাম হবে, সিবিটি এক্সামের কিছু ধারণা, কিছু আলাদা ব্যাপার-স্যাপার আছে সেগুলো নিয়ে আমি পরে ডিটেইলস এ কথা বলব। আ কারণ রেলওয়ের যে পরীক্ষার প্রশ্নপত্র সেক্ষেত্রে এসএসসি এবং অন্যান্য এক্সাম যেগুলো সিবিটি এক্সাম কন্ডাক্ট করা হয়, সেগুলো থেকে একটু আলাদা। তার বেসিক ফিচারস আমি তোমাদের সঙ্গে একটু পরে আলোচনা করছি। আগে শুনে নাও যে এখানে যে আমাদের যে এক্সাম সেখানে যে চ্যাপ্টারগুলোকে আমি একটুখানি তোমাদের ডায়াগ্রামেটিক্যালি দেখার চেষ্টা করেছি। একটুখানি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। পুরো যে প্রশ্নপত্রটা আছে সেইগুলোকেই যদি আমি একটু ভাবার চেষ্টা করি, কি, কি এক্সামকে নেওয়া হয়েছে স্যাম্পেলের মধ্যে জেইই, এএলপি, এনটিপিসি, গ্রুপ ডি, আরপিএফ, এসআই, কনস্টেবল সবগুলো নিয়েছি। মোটামুটি তোমাদের বোঝা যাবে যে কোন চ্যাপ্টারটা আল্টিমেটলি রেলওয়েতে ওয়েটেজ রাখে। মানে যদিও এটা প্রপার এনটিপিসির মানে আমরা ডিপ ডাউন করছি না। বাট এনটিপিসির ডিপ ডাউনটা আমরা 2nd ভিডিওতে করব যেখানে তোমাদের কোয়েশ্চেন তুলে, তুলে দেখাবো যে এক্সাক্টলি লেভেল অন্যান্য এক্সামের থেকে কোথায় আলাদা বা কোথায় এসএসসির থেকে আলাদা, কোথায় আমাদের একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে, সেগুলোকে আমি দেখাবো। সেগুলোর জন্য আলাদা আমরা কোয়েশ্চেন অ্যানালিসিস করব। এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক একটা অ্যানালিসিস। তো দেখো ভালো করে এখানে যদি দেখো প্রবাবিলিটি চ্যাপ্টারটা একটা ভাইরাল চ্যাপ্টার আমাদের রেলওয়ের নিরিখে। ভালো করে দেখলে বুঝতে পারবে প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স কিন্তু যখন তুমি এর গভীরে যাবে তখন দেখতে পাবে এখানে স্ট্যাটিস্টিক বেশি ইম্পোর্টেন্ট রাদার দ্যান প্রবাবিলিটি। কারণ স্ট্যাটিস্টিক্স থেকে যা প্রশ্ন আসবে প্রবাবিলিটি তার ১/১০ ভাগও নয়। তো সেক্ষেত্রে আমাদের স্ট্যাটিস্টিক্স মারাত্মক ইম্পোর্টেন্ট এখানে একটা মানে কি বলবো একটা তোমাকে পরীক্ষাটা ক্র্যাক করার জন্য খুব ইম্পোর্টেন্ট একটা জায়গা। তো স্ট্যাটিস্টিক্স এর সঙ্গে অনেকেই হয়তো পরিচিত নও। যারা এসএসসি দেয় তারাও হয়তো খুব বেশি পরিচিত নও। ঠিক আছে? কিন্তু রেলওয়েতে দিতে গেলে বসতে গেলে আমাদের কিন্তু ১ম দিন থেকে মাথায় এটা রাখতে হবে যে স্ট্যাটিস্টিক্স ইস আ কি রোল বা কি প্লেয়ার এই পুরো এক্সামের জন্য। তো এটা কিন্তু আমাদেরকে ১ম দিন থেকে ভুললে চলবে না। জিওমেট্রিতে ২৭৬ মানে একটা গুড নাম্বার অফ কোয়েশ্চেনস এখানে আছে। যারা পিএসসি তোমরা পরীক্ষা দাও। তোমাদের অনেকেরই আমি যেহেতু অনেকদিন ধরে এই পার্টিকুলার ফিল্ডের সঙ্গে জড়িত। তো এটা আমি এনালাইসিস করে দেখেছি যে জিওমেট্রির নাম শুনলেই অনেকে হাত পা কাঁপতে আরম্ভ করে। তারপরে যেটা শুধু তাও তো অনেকে আবার যেটাকে ফর্মুলা বেস করে করার চেষ্টা করো। তো এরকম একটা ব্যাপার রয়েছে। ঠিক আছে? তো সেই যে প্রশ্নগুলো তোমাদের মধ্যে রয়েছে যে স্যার জিওমেট্রি তো পড়বো, এখন তো টাইম কম। আমি কতটুকু পড়লে আমার হয়ে যাবে? শুধু কি থিওরি পড়ে গেলে হবে? কখনোই সেটা প্র্যাকটিক্যালি পসিবল না যে এত বড় একটা পরীক্ষায় যেখানে এতটা ওয়েটেজ রাখে জিওমেট্রি সেখানে তুমি শুধু থিওরি পড়ে যাবে তোমার অ্যান্সার হবে। কারণ প্রশ্ন তো এপ্লাইড হবে। তো তুমি শুধু থিওরি পড়ে অ্যান্সার করতে পারবে, মানে সবকিছু তুমি পরীক্ষায় এপ্লাই করবে এমনটা পসিবল নয়। কতটুকু আমাদের পড়তে হবে? স্যার এখন কোনো বই নিয়ে আমি পড়তে বসে যাবো। তাহলে কি সত্যি ফিজিবল? সেই সময় কি তোমাদের আছে? বা তোমাদেরকে সত্যি, সত্যি সবকিছু পড়া কি দরকার আছে? বইতে যা, যা লেখা থাকে? সেগুলো আমরা প্রিভিয়াস ইয়ার এনালাইসিস ছাড়া কখনোই করতে পারব না। আর তোমরা যদি সেটা না করে তোমরা যদি প্রিপারেশনটা নেওয়া শুরু করো, তো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি ভুল পথে যাচ্ছ। ঠিক আছে? তো জিওমেট্রি বা কোনো অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর টপিক যখন আমরা পড়ব, তখন আমাদের ১ম কাজ হবে আমাদের যে পরীক্ষাকে একদম শেষ বিন্দু পর্যন্ত যে PYQ র এনালাইসিস করা। ঠিক আছে? কারণ প্রত্যেকটা PYQ এর একটা আলাদা ধরন থাকে। তুমি যদি এসএসসির PYQ তোলো, তুমি যদি রেলের PYQ ধরো, তুমি আকাশ-পাতাল পার্থক্য দেখতে পাবে। সেই পার্থক্য তুমি কিন্তু উইথআউট অ্যানালিসিস তুমি কিন্তু দেখতে পাবে না। তুমি মনে করো জিওমেট্রি আছে। জিওমেট্রি রেলের যে জিওমেট্রির ধরন, সেটা একটা এক্সটেন্ট পর্যন্ত তোমাকে জিজ্ঞেস করা হয়। এসএসসিতে একটা এক্সটেন্ট পর্যন্ত জিজ্ঞেস করা হয়। সেটা তোমাকে বুঝতে হবে। ট্রিগোনোমেট্রিতে দেখো ট্রিগোনোমেট্রি কিন্তু ভালো ওয়েটেজ আছে। অ্যালজেব্রার ভালো ওয়েটেজ আছে। মেনসুরেশন এর ভালো ওয়েটেজ আছে। এবং মেনসুরেশন মানে শুধুমাত্র যেখানে ফর্মুলা আসে এমনটা নয়। একটু তোমাদের এপ্লাইড ভার্শনও আসে। সেগুলো আমরা দেখব মানে 3D মেনসুরেশন এর কথা বলছি। তার মানে আমাদের একটা বড় সংখ্যক প্রশ্ন দেখো ডেটা ইন্টারপ্রিটেশন থেকে ২০০ মানে ডেটা ইন্টারপ্রিটেশন প্রত্যেক শিফটে ১ টা বা ২ টো আসবে।
তাই না? তো সেক্ষেত্রে ডেটা ইন্টারপ্রিটেশন একটা ফেলনা টপিক নয় আমাদের এখানে, তাই না? তো তো সেক্ষেত্রে আমাদেরকে ডেটা ইন্টারপ্রিটেশনকে আলাদাভাবে রেডি করতে হবে। কি ধরনের ডেটা দেওয়া হয়, কি ধরনের চার্ট দেওয়া হয়, সেটা কি অন্যান্য এক্সামের থেকে আলাদা? সেই জিনিসটা বুঝতে হবে। কারণ পরীক্ষা হলে গিয়ে তুমি যদি এক্সপেরিমেন্ট করতে চাও, সেটা কখনোই ভালো উপায় নয়। সেটা পরীক্ষা কোয়ালিফাই হবে না। নাম্বার সিস্টেম একটা হিউজ জায়গা, হিউজ জায়গা। নাম্বার সিস্টেমে ২ বা ৩ টে কোয়েশ্চেন তোমরা পাবে পরীক্ষায়, তাই না? তো সেই জায়গাটাকে এনালাইসিস করার দরকার আছে। ডেসিমাল ফ্র্যাকশন থেকে সব পরীক্ষায় প্রশ্ন আসে না, বা রেলওয়েতে আসে। ঠিক আছে? অন্য পরীক্ষায় আসলেও কম আসে। তাই না? সেই জায়গাটা দেখতে হবে। এবং বাকি যে আমাদের গতানুগতিক যে চ্যাপ্টারগুলো আছে রেশিও, প্রপোর্শন, প্রফিট লস, পার্সেন্টেজ, পা 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 পার্টনারশিপ, অ্যালিগেশন, এগুলো থেকে যে প্রশ্নের ধরন সেগুলো কত করে থাকছে বা কিরকম থাকছে, থাকবে তো অবশ্যই। তাই না? তো সেই জায়গাগুলোকে একটু এভারেজ, এজের উপর বেস করে কত, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে কত, সিম্পল ইন্টারেস্ট থেকে কত, মোটামুটি একটা আইডিয়া পাবে যে কোন চ্যাপ্টার থেকে কোনটা কত বেশি ওয়েটেজ থাকে। এবং ওভারঅল তুমি যদি এটা এনালাইসিস করে দেখো, মানে ওভারঅল সেটের উপরে, মানে স্যাম্পল সাইজের উপরে ১৬,০০০ প্রশ্নের উপরে, তাহলে তুমি দেখতে পাবে অ্যাডভান্স ম্যাথ এবং যে বেসিক ম্যাথ আছে আমাদের, বেসিক ম্যাথ যদি আমি বলি তাহলে কিন্তু 50-50 আমাদের কিন্তু ওয়েটেজ। মানে উইথআউট দ্য প্রিপারেশন অফ অ্যাডভান্স ম্যাথ এই তোমার কাছে কোয়ালিফাই করার কোনো অপশন নেই। ঠিক আছে? এটা সোজাসাপটা কথা। এই সত্যটাকে মেনে নেওয়া খুবই জরুরি ১ম দিন থেকে ক্লাসের প্রিপারেশন শুরু করার আগে। ঠিক আছে? এবং তোমাদেরকে বলে রাখি অ্যাডভান্স ম্যাথ এরকমটা নয় যে বিরাট কিছু জিনিস তোমাদের সামনে আছে, একদমই নয়। প্রবলেম হচ্ছে কতটুকু পড়বো, কইটুকু পড়লে হয়ে যাবে, আর তার অ্যাপ্লিকেশনটা ওইটুকু পড়ার পরে অ্যাপ্লিকেশনটা আমরা কিভাবে করতে পারি সেটা একেবারে পরীক্ষা উপযোগী প্রশ্নের উপরে প্র্যাকটিস করে আমরা যখন শিখব, তখন আমাদের কাছে জিনিসটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? যারা ব্যাচে আছো তাদের তো কোনো প্রবলেম নেই। যারা ব্যাচে নেই তাদের জন্য এই অ্যানালিসিসটা হয়তো একটু কাজে লাগবে। তারা পিওয়াইকিউ বইটা খুলবে। অবশ্যই কোনো না কোনো মার্কেটের পিওয়াইকিউ বই যেটা তোমার বেটার মনে হয়, পিওয়াইকিউ বইয়ের কোনো কোম্পানি আলাদা করে নাম সাজেস্ট করার কোনো অপশন নেই। তোমাদের যদি মনে হয় তোমরা অবশ্যই যেটা তোমাদের বেস্ট লাগে পিওয়াইকিউ সেটা তুমি কিনতে পারো। কিন্তু পিওয়াইকিউ দেখে যাওয়া মানে এটা নয়। এটা এনালাইসিস করে যাওয়া, কোথা থেকে কতটা লেভেলের প্রশ্ন আসে সেটা তুমি নিজেরাও করতে পারো। কিন্তু সেটা টাইম টেকিং হবে। সেটা যারা আমাদের ব্যাচে থাকবে তাদের জন্য আমরা ওইটুকু করে দেব। সেটা আমাদের স্যারদের পক্ষ থেকে ওটাই হচ্ছে আমাদের কর্তব্য। ঠিক আছে? চলো। এবার চলে আসি, এটাকে একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করেছি। তাহলে তোমরা এই পিলারগুলো দেখে, মানে এটাও তো একটা ডেটা ইন্টারপ্রিটেশন এর পার্ট। তো তুমি দেখতে পারবে যে এখানে মোটামুটি ৩৪৫ টা প্রশ্ন, মানে নাম্বার সিস্টেম ইস ভেরি মাচ ইম্পোর্টেন্ট। এটা তুমি দেখতে পাবে। তারপরে তুমি যদি দেখো এখানে মেনসুরেশন টপিকটা দেখতে পাচ্ছ। একটা হিউজ লম্বা মানে জায়গাটা জুড়ে আছে। তো এখানে ৩০০, মানে এখানেও কিন্তু তোমাদের একটা বড় ওয়েটেজ রয়েছে। তোমাদের যদি দেখো, বহু এক্সাম আছে এখানে কোঅর্ডিনেট জিওমেট্রি পড়ে না। এখানেও কম পড়ে, বাট পড়ে তো। তো না করে গেলে তোমাদের মুশকিল হয়ে যাবে। তুমি ফর্মুলাই জানো না, কোঅর্ডিনেট জিওমেট্রি এপ্লাই করতে পারছো না। তাই না? সো এক্ষেত্রে ডেটা ইন্টারপ্রিটেশন একটা ভালো জায়গায় রোল প্লে করেছে, যেটা তখন আমি বললাম। জিওমেট্রি দেখো ভালো জায়গায় রোল প্লে করেছে। তো তুমি যদি শুধুমাত্র বেসিক গুলো দেখো, তার থেকে এর হাইট অনেকটা বেশি। তাই না? বেসিক গুলো দেখলে। তো তার মানে অ্যাডভান্স কিন্তু এখানে একটা বড় রোল প্লেয়ার। তাই না? সো এখানে তোমাদেরকে এটা বুঝতে হবে। একবার একটুখানি ভালো করে এটাকে দেখে নাও পজ করে। এবার আমরা চলে যাই আমাদের কি সিলেবাস কভার করতে হচ্ছে আমাদের ওভারঅল। এখানে আমরা সিলেবাস নিয়ে মোটামুটি রেলের পিওয়াইকিউর উপর বেস করে সিলেবাস নিয়ে কথা বলব যে কি জিনিস আমাদের কভার করলে হয়ে যাবে মোটামুটি ৯৯%। তো সেক্ষেত্রে আমরা সেটা দেখে নেব। আর যেটা হচ্ছে কি পিওয়াইকিউর উপরে আমাদের যখন একটুখানি এনালাইসিস করার ব্যাপার হবে, সেটা অবশ্যই একটা পুরো সেশন সেটার জন্য মানে চায়, মানে ডিমান্ড করে। তো সেই জায়গাটা আমরা আলাদা একটা সেশনে আমরা দেখব যে প্রত্যেকটা, মানে অ্যাডভান্স ম্যাথ থেকে কি ধরনের বা কি লেভেলের প্রশ্ন আসছে বা কোন জায়গাটা আমাদের অ্যাচিভ করতে হবে, এবং বেসিক ম্যাথ থেকে কোনটা, সেটা আমরা আলাদা সেশনে দেখব। এখানে আমি সিলেবাস সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি মোটামুটি আমাদের কি করতে হবে। নাম্বার সিস্টেম খুব ইম্পোর্টেন্ট একটা চ্যাপ্টার। আমি যদি এটাকে কতগুলো ভাগে ভাঙি তাহলে বুঝতে পারব। নাম্বার সিস্টেম আমাদের কাছে খুব ইম্পোর্টেন্ট একটা চ্যাপ্টার। তারপরে যদি আমি দেখি ডেসিমাল ফ্র্যাকশন আমাদের কাছে এখানে পরীক্ষায় পড়ছে, যেটা আমাদেরকে কভার করতে হবে পিআইকিউ পয়েন্ট অফ ভিউ থেকে। তারপর ইন্ডিসেস অ্যান্ড শার্টস। ঠিক আছে? আমি সংক্ষেপে বলছি, তোমরা নোট ডাউন করে নেবে, কারণ এখানে বেশি বলার টাইম নেই। তোমাদের কম সময়ে তোমাদের কাছে কংক্রিট ইনফরমেশনটা পৌঁছানো আমার উদ্দেশ্য। এছাড়া যদি দেখি সিম্পলিফিকেশন, সিম্পলিফিকেশন, সিম্পলিফিকেশন এটা রয়েছে। এছাড়া যদি আমি দেখি, এছাড়া আমাদের যেটা তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের মানে এলসিএম এবং এইচসিএফ। ঠিক আছে? এগুলো হচ্ছে বেসিক চ্যাপ্টারের মধ্যে পড়ে। নাম্বার সিস্টেমটাকে তুমি কখনো অ্যাডভান্সের মধ্যে রাখে, অনেকে অ্যাডভান্সের মধ্যে রাখে না। দ্যাটস নট ইম্পোর্টেন্ট। তোমরা এটাকে অ্যাডভান্সের মতো করেই আমরা পড়ব, কারণ অনেক অ্যাডভান্স কনসেপ্ট থেকে এখানে প্রশ্ন আসছে। এবার যদি আমি দেখি, যদি আমি বলি এখানে তোমাদের পার্সেন্টেজ রয়েছে, পার্সেন্টেজ রয়েছে। তারপরে যদি দেখি আমি এখানে বলতে পারি তোমাদের প্রফিট লস রয়েছে। অনেক সময় প্রফিট লসের মধ্যে আমরা ডিসকাউন্টটাকে পড়ে নিই, বাট এখানে আমাদের ডিসকাউন্টটা আমাদের আলাদা করে লিখছি এই কারণেই, কারণ ডিসকাউন্ট থেকে একটা ভালো সংখ্যক প্রশ্ন পড়ছে, যেটা কিন্তু কম নয়। ঠিক আছে? এবং যদি আমি বলি রেশিও প্রপোর্শন রয়েছে, ইম্পোর্টেন্ট চ্যাপ্টার। রেশিও অ্যান্ড প্রপোর্শন, রেশিও অ্যান্ড প্রপোর্শন রয়েছে। তারপরে যদি আমরা দেখি, এখানে কিন্তু পার্টনারশিপ থেকে প্রশ্ন আসে।
পার্টনারশিপ থেকে প্রশ্ন আসে সেটাও আমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে রেডি করতে হবে। তারপরে যেটা রেডি করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়ার্ক অ্যান্ড টাইম, তাই না? টাইম অ্যান্ড ওয়ার্ক বলি অনেকে আবার। ওয়ার্ক অ্যান্ড টাইম। তারপরে আমরা অ্যালিগেশন আলাদা করে পড়বো কারণ অ্যালিগেশন এর উপর এত প্রশ্ন আসে যে আমরা অ্যালিগেশন মেথডটা যদি ভালো করে না শিখি বা কোনো অঙ্ক বা কোনো চ্যাপ্টারের মধ্যে ধরো পড়ে নিলাম তাতেও কোনো অসুবিধা নেই। বাট আমাদেরকে দেখে যেতে হবে হোয়াট ইস অ্যালিগেশন মেথড। তো কারণ অ্যালিগেশন মেথড দিয়েই প্রায় অনেক প্রশ্ন সলভ হয়ে যাবে। তো অ্যালিগেশনটাকে একটা ক্যাটেগরি হিসেবেও তোমরা পড়তে পারো চাইলে। সেটা তোমাদের উপর নির্ভর করছে। পাইপ অ্যান্ড সিস্টেম আছে। এছাড়া তারপরে আমাদের যেটা আছে সিম্পল ইন্টারেস্ট, তারপরে আছে কম্পাউন্ড ইন্টারেস্ট, আমি দুটোকে একসাথে লিখলাম। কারণ এই দুটো মেলালে একটা বহুত বড় সংখ্যক প্রশ্ন এখান থেকে আসছে। তারপরে যদি আমি দেখি এখানে রয়েছে তোমাদের এজের উপরে প্রশ্ন যেটাকে অনেক সময় রেশিওর সঙ্গে আমরা পড়ে নিই। বাট এটা একটা আলাদা চ্যাপ্টার হিসেবে মানো কারণ এখান থেকে একটা বহু সংখ্যক প্রশ্ন আসছে। ঠিক আছে? এরপরে তোমাদের যদি আমি বলি সেটা হচ্ছে কি তোমাদের এভারেজ চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে। আ এভারেজ চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে। তারপরে যদি আমরা দেখি তোমাদের এখানে টাইম স্পিড ডিসট্যান্স থেকে প্রশ্ন আসে, ভালো সংখ্যক প্রশ্ন আসে। তারপরে যদি দেখি ট্রেনকে আলাদা করে ভাবতে পারো বা এর মধ্যেই ভাবতে পারো। কারণ ট্রেন থেকে যেহেতু প্রচুর প্রশ্ন আসে তো ট্রেনটাকে আমি আলাদা করলাম। এছাড়া আমরা যদি দেখি বোট অ্যান্ড স্ট্রিম থেকে প্রশ্ন আসছে। বোট অ্যান্ড স্ট্রিম থেকে প্রশ্ন আসছে। রাইট? বোট অ্যান্ড স্ট্রিম থেকে প্রশ্ন আসে। এবার আমরা অ্যাডভান্সের টপিকগুলোকে একটু আলাদা করছি। নাম্বার সিস্টেমে তুমি যদি অ্যাডভান্সের মধ্যে রাখো, তাহলে অ্যাডভান্সের টপিকের মধ্যে ফার্স্ট টপিক হয়ে যাবে তোমাদের নাম্বার সিস্টেম। অ্যাডভান্স ম্যাথ যদি আমি বলি, তো ফার্স্ট হয়ে যাবে নাম্বার সিস্টেম। যদি তুমি অ্যাডভান্সের মধ্যে রাখো, ওখানে না রাখো। ঠিক আছে? তাহলে আর যদি তুমি এখানে কি রাখতে পারো? এখানে দেখো, এর মধ্যে তুমি মেন্সুরেশনটাকে রাখো। আ কারণ আমাদের পিএসসির যে মেন্সুরেশনের লেভেল বা এখানে মেন্সুরেশন লেভেল কিন্তু আলাদা। ওখানে অ্যাডভান্স প্রশ্ন আসে। তো অ্যাডভান্স কনসেপ্ট রয়েছে তো ওখানে জানতে হবে। তো এখানে অ্যাডভান্সের মধ্যেই রেখেছি। মেন্সুরেশনকে রাখলাম এর মধ্যে। এছাড়া অ্যাডভান্স ম্যাথের মধ্যে আমাদের করতে হবে অ্যালজেব্রা। ঠিক আছে? আমরা এখানে সিম্পলিফিকেশন দিয়ে কাজ চালিয়ে দিই। অ্যালজেব্রার কিছু কনসেপ্টকে কাজে লাগিয়ে। তো সেক্ষেত্রে অ্যালজেব্রা এখানে বিস্তারভাবে পড়তে হবে কারণ এখানে পড়ে পরীক্ষায় সেই লেভেলটা। ঠিক আছে? এর সাথে, সাথে যেটা পড়তে হবে সেটা হচ্ছে আমাদের কাছে কি বলতো? ট্রিগোনোমেট্রি। ট্রিগনোমেট্রি। ট্রিগোনোমেট্রি পড়তে হবে। তার সাথে, সাথে যেটা আমাদেরকে অ্যাডভান্স ম্যাথের মধ্যে পড়তে হবে সেটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি আলাদা করে। কোঅর্ডিনেট জিওমেট্রি। কোঅর্ডিনেট জিওমেট্রি। তারপর এটার সঙ্গে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে জিওমেট্রি। দুটো আলাদা জিওমেট্রি পার্ট এটা জানা উচিত তোমাদের। যদি না জানো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখো। কোনো না কোনো দিন আমরা স্পেশাল সেশনে সেগুলো দেখে নেব। আচ্ছা এটা হচ্ছে জিওমেট্রি এবং জিওমেট্রির পরে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স। কোন, কোন লেভেল পর্যন্ত আছে অনেকে জিজ্ঞেস করে স্যার কত পর্যন্ত পড়তে হবে? তোমাদের বলে রাখি পিওয়াইকিউ অ্যানালিসিস ছাড়া তোমরা এটা জানতেই পারবে না। অনেকে ভাবে শুধুমাত্র স্যার মিন, মিডিয়ান, মোড পর্যন্ত মনে হয় জিজ্ঞেস করে। একদমই নয়। এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং তাছাড়াও অনেক ভালো, ভালো প্রশ্ন তোমাদের কিন্তু এখান থেকে প্রিভিয়াস ইয়ারে এসছে সেগুলো কিন্তু তৈরি করে যেতে হবে যে কিভাবে করতে হয়। ঠিক আছে? এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স ঠিক আছে? এর সাথে যদি আমাকে দেখি, এর সাথে আমাকে দেখতে হবে এর সাথে প্রবাবিলিটিও পড়ে কিন্তু প্রবাবিলিটি কোয়েশ্চেন কম পড়ে। ঠিক আছে? প্রবাবিলিটি কোয়েশ্চেন কম পড়ে। এর সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিআই, ডেটা ইন্টারপ্রিটেশন যার মধ্যে মোটামুটি ৩-৪ ধরনের প্রশ্ন তো খুবই আসে। ঠিক আছে? বার চার্ট, পাই চার্ট, ঠিক আছে? লাইন গ্রাফ, ডবল লাইন গ্রাফ তো বা বার চার্ট এবং আ মানে তোমাদের পাই চার্ট একসাথে। তো এই জিনিসগুলো না জানলে তুমি পিওয়াইকিউ অ্যানালিসিস না করলে তোমার ক্ষেত্রে এইগুলো কিন্তু প্রবলেম হয়ে যাবে পরীক্ষায় ফার্স্ট টাইম দেখবে। ঠিক আছে? এছাড়া তোমাদের মিসলেনিয়াস কিছু রেখে দেবো যেখান থেকে তোমাদের হতে পারে যে প্রশ্ন আসছে, হতে পারে। এবার দেখো কিছু টপিককে অনেক সময় পিওর ম্যাথে মানে বা তোমাদের বেসিক ম্যাথের মধ্যে রাখা হয়, কিছুকে অ্যাডভান্স। বাট আমি এটাকে এভাবে ডিভাইড করেছি এই কারণে তোমাদের পড়ার সুবিধা হবে। কারণ অ্যাডভান্সটাকে আমি সেই চ্যাপ্টারগুলোর মধ্যে রেখেছি যেগুলোতে আমরা খুব বেশি গভীরে যাই না। সেগুলো আমাদের কাছে অ্যাডভান্স কনসেপ্ট মনে হতে পারে। সেইগুলোকে আমি আলাদা অ্যাডভান্স ম্যাথের মধ্যে রেখেছি। কারণ সেগুলোকে তোমাকে আলাদাভাবে এই পরীক্ষার জন্য আলাদাভাবে তোমাকে এমফাসাইজ করতে হবে বা এদের ডিমান্ডটাও কিন্তু এসএসসির থেকে কিছুটা আলাদা। এসএসসিতে অ্যাডভান্স ম্যাথ থাকা সত্ত্বেও। ঠিক আছে? তো সেই জায়গাকে আলাদাভাবে আমাদের ট্যাকেল করতে হবে। বেসিক ম্যাথ তো কম বেশি একই আছে। শুধুমাত্র যে লেভেলটা ওখানে অ্যাচিভ করা হয় সেই যে 10-15% যে আলাদা সেই জায়গাটা তোমাদেরকে ধরিয়ে দিতে হবে এবং সেই জায়গাটা তোমরা কি করে করবে সেটাকে বলে দিতে হবে। এই হচ্ছে আমাদের কাজ। তোমরা যদি সেই কাজটা বাড়িতে নিজেরাও করে নিতে পারো ওয়েল অ্যান্ড গুড। কোনো অসুবিধা নেই। একদম 100% তোমরা সঠিক পথেই রয়েছো। তো এই অ্যানালিসিসটা আশা করি তোমাদের হেল্প লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং পরে তোমরা কতটা কি চাইছো যে পরে আমি প্রত্যেকটা পিওয়াইকিউকে তুলে, তুলে তোমাদেরকে দেখাই যে লেভেলটা কোনটা অ্যাচিভ করতে হবে, কি এর এই পরীক্ষাটা ডিমান্ড করছে। মানে পিওয়াইকিউর উপরে যে অ্যানালিসিসটা ডিপ অ্যানালিসিস এনটিপিসি পরীক্ষার উপরে সেটা তোমরা কি জানতে চাইছো কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার ইচ্ছা আছে অবশ্যই তার উপরে একটা ভিডিও বানানোর। ঠিক আছে? যাতে তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি হেল্প হয়। আজ এ পর্যন্তই ভালো থেকো। পরের সেশনে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার এভাবে।